আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং আমি ফাহমিদা সালাম। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে এইসব কথা বলেন সরকার প্রধান। রুদ্র রফিকের রিপোর্ট। বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা। প্রধানমন্ত্রীর হাতে ক্রেস্ট এবং বুদ্ধ মূর্তির প্রতিবিম্ব তুলে দেন তারা। এ সময় প্রধানমন্ত্রী তাদেরকে বৌদ্ধ পূর্ণিমার শুভেচ্ছা জানিয়ে বলেন, সবাইকে নিয়ে একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণ করতে চায় সরকার। প্রত্যেকেই যে যার ধর্মীয় রীতিনীতি ও অধিকার বিধি বিনা বাধায় স্বাধীনভাবে অনুকরণ ও ভোগ করতে পারেন এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণ করাই হচ্ছে আমাদের সরকারের অন্যতম প্রধান দায়িত্ব এবং অঙ্গীকার। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ যাতে শান্তি এবং নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারে তেমন একটি পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। বর্তমান সরকার ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না বলে সাফ জানিয়ে দেন প্রধানমন্ত্রী। বর্তমান সরকার ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না, ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না, অতীতেও আমরা তা করিনি। আমাদের সরকারের দৃষ্টিভঙ্গি হচ্ছে ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার। একমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠীর নিবিড় সহাবস্থান নিশ্চিত করতে পারে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা প্রত্যেকটি নাগরিক, সকলে আমরা বাংলাদেশী। রুদ্র রফিক, আরটিভি, ঢাকা। কিশোরগঞ্জ, সুনামগঞ্জ ও নেত্রকোনায় টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাজার হাজার হেক্টর ফসলি জমি। বিশেষ করে কিশোরগঞ্জে গত ৩৬ ঘন্টার বৃষ্টিতে প্রায় ৪,৫০০ হেক্টর জমির বোরো ধান এখন পানির নিচে। একই অবস্থা সুনামগঞ্জ ও নেত্রকোনায়। আকস্মিক বন্যায় আশঙ্কায় আধা পাকা ধান কেটে ফেলার জন্য প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন লিওন আজাদ। কিশোরগঞ্জের হাওড় জুড়ে এখন শুধুই হাহাকার। গত ২৪ ঘন্টায় জেলায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাতে তলিয়ে গেছে প্রায় ৪,৫০০ হেক্টর বুড়ো জমি। যে ধান কয়েকদিন পরই ঘরে তোলার কথা ছিল তা এখন পানির নিচে। ৪০ কের ক্ষেত করছি, ৪০ কের ক্ষেত হয়ে গেছে তলয়া। এখন কি করি, কেমনে কি করি? পানির তলে ডুবে গেছে, কাটায় গাড়িয়ে নেওয়ায় আনে, আমাদের দুইটা হয় বোন। ক্ষতিগ্রস্ত জমি এবং ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা যথাযথভাবে পূরণ করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রেরণ করব। এদিকে সুনামগঞ্জেও পরিস্থিতির অবনতি হচ্ছে। সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও টানা বৃষ্টিতে হাওরের পানি বৃদ্ধি পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে আগামী ৩ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২-৩ কার খারছি, শুকাইতেও পারি না, বাড়িতে পচাদার ওখানে খামলা লাগে ক্ষেত খালাইতেও পারি না, খুব কষ্ট আছে। এখন বাচ্চা কাচ্চা চলতাম গিলা কোকা এই ধান মান ক্ষেত করছিলাম, ওখান রেন্দি মুকিলা আর খাই মই কিলা, বাচ্চা কাচ্চাই ভাল মুকিলা। নেত্রকোনার চিত্র আরও ভয়াবহ। কংস নদীর পানি বিপদসীমার ৮২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কলমাকান্দা, খালিয়াজুড়ি ও মদন উপজেলার নিম্নাঞ্চলের আধাপাকা ধান তলিয়ে গেছে। নোয়াখালীর সেনবাগে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে কৃষকের পাকা বোরো ধান। বৃষ্টির কারণে একদিকে ধান কাটার শ্রমিক সংকট, অন্যদিকে কয়েক গুণ বাড়তি মজুরিতে দিশেহারা কৃষক। উপজেলা কৃষি বিভাগ বলছে আবাদ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেলেও টানা বৃষ্টি অব্যাহত থাকলে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। অন্যদিকে মৌলভীবাজারে বৃষ্টি কমায় নদ নদীর পানি বিপদসীমার নিচে নামলেও রাজনগরে নিম্নাঞ্চলে বন্যার পানি ঢুকছে। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এ জেলায় বড় কোনো বন্যার আশঙ্কা নেই। লিওন আজাদ, আরটিভি। রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সংসদ আলোচনায় অংশ নিয়ে তিনি এই দাবি জানান। তবে সমাজ কল্যাণ মন্ত্রী বলেছেন, স্বৈরাচার আমলে রাষ্ট্রপতি হলেও তিনি অনুধাবন করেছেন বাংলাদেশ তখন সঠিক পথে ছিল না। এদিকে জ্বালানি তেল আমদানিতে ১০,০০০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। সাদিয়া কানিজের রিপোর্ট জানাচ্ছেন সর্দার রাজীব।
আমি এখন মাননীয় 25 দিনের দীর্ঘ আলোচনার পর বৃহস্পতিবার শেষ হলো জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এদিন বেলা 11টায় শুরু হওয়া সংসদ সভায় পাশ হয় এক্সচেঞ্জ কমিশন এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ বিল। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিলটি নিয়ে আপত্তি তোলেন বিরোধী দল। বিপরীতে অর্থমন্ত্রী জানান, কর্মক্ষম মানুষকে বাইরে না রাখার জন্যই বিলটি সংশোধন হওয়া জরুরি। দুইটা আইনের বয়সের যে বাধ্যবাধকতা ছিল সেই বাধ্যবাধকতাগুলোকে উঠিয়ে নেওয়া হয়েছে। যে এটা কি কোনো ব্যক্তিকে মাথায় রেখে এটা করা হচ্ছে নাকি একটা পলিসিকে মাথায় রেখে এটা করা হচ্ছে? এই আইনে বয়সের যে বাধ্যবাধকতা ছিল সেটাকে যদি উঠিয়ে দেওয়া হয় তাহলে মাননীয় মন্ত্রী যেমন দক্ষ এবং যোগ্য লোকের কথা বলেছেন সেই জায়গাটাতে কিন্তু একটা কন্ট্রাডিকশন তৈরি করবে। এই বিলটা যখন 93-তে হলো সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, তখন গড় বয়স ছিল 57 বছর মাননীয় স্পিকার। এখন গড় বয়স হচ্ছে 72 বছর। আপনি কি এই লোকগুলোকে কর্মকাণ্ডের বাইরে রাখতে চান? বাংলাদেশের এই নাগরিকগুলোকে, এই অভিজ্ঞ লোকগুলো। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ৭২-এর সংবিধানকে আওয়ামী লীগ এবং জুলাই সনদকে কলুষিত করেছে বিএনপি। 24 সালে কিন্তু এই রাষ্ট্রপতির অপসারণ চেয়েছিল। সেই সময় সাংবিধানিক ধারাবাহিকতার কথা বলে রাষ্ট্রপতির পক্ষে অবস্থান নিয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর সাহেব, তিনি নিজেই কথা বলেছিলেন। ফলে এখন তো একটা নির্বাচিত সরকার মাননীয় স্পিকার, এখন তো চাইলেই বিএনপি রাষ্ট্রপতি পরিবর্তন করতে পারে সরকার, এবং আমরা বিশ্বাস করি বিএনপিতে সেই ধরনের যোগ্য আস্থাভাজন ব্যক্তি নিশ্চয়ই রয়েছে। এরপর আলোচনায় অংশ নিয়ে জাহিদ হোসেন বলেন, স্বৈরাচার আমলে দায়িত্বে থাকা বর্তমান রাষ্ট্রপতি নিজেও অনুধাবন করেছেন সেই সময় বাংলাদেশ সঠিক পথে ছিল না। উনি শেষ মুহূর্তে এসেও নিজে আজকে অনুধাবন করেছেন যে অবস্থার মধ্যে বাংলাদেশ ছিল সেই অবস্থাটি সঠিক ছিল না, এবং উনি ওনার বক্তব্যে প্রতিটি বিষয় উনি অত্যন্ত যথাযথ গুরুত্বের মাধ্যমে তুলে ধরেছেন। এ সময় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এলএনজি আমদানিতে সরকারকে 11,000 কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। এলএনজি আমদানি বাবদ মার্চ টু জুন 2006 সময়ে অতিরিক্ত 11,000 কোটি টাকা অধিক আমাদেরকে ভর্তুকি দিতে হবে। এক্সিস্টিং ভর্তুকির সাথে বলছি আমি। বিগত স্বৈরাচার সরকারের সময় দেশের রাজনীতি ও অর্থনীতি ধ্বংস করা হয়েছে বলেও মন্তব্য করেন অর্থমন্ত্রী। একেবারে ধ্বংসপ্রাপ্ত। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা। অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ কুইচি। হংকংয়ের পতাকাবাহী জাহাজটি মালয়েশিয়া থেকে 26,500 টন অকটেন নিয়ে বুধবার রাতে বন্দরে বহির্নোঙরে পৌঁছেছে। জ্বালানি সংকটের মৌসুমে আমদানি করা পরিশোধিত অকটেন নিয়ে আসা তৃতীয় জাহাজ এটি। এর আগে গত 8 এপ্রিল 26,000 টন নিয়ে এমটি সেন্ট্রাল স্টার এবং এরপর 17 এপ্রিল 27,000 টন অকটেন নিয়ে এমটি নেভি সিএলও জাহাজ বন্দরে এসেছিল। বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে বিভিন্ন সময় আসা 5টি জাহাজ অবস্থান করছে। এছাড়া বুধবার 3টি জাহাজ বাথিং করে তেল খালাস শুরু করেছে। ঢাকার ধামরায় তেল কম দেওয়ার অপরাধে একটি ফিলিং স্টেশনকে 50,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে জ্বালানি সংকটে বিপাকে পড়েছেন স্থানীয় কৃষকরা। ড্রামে তেল সরবরাহে কড়াকড়ি থাকায় সেচ কাজ ব্যাহত হচ্ছে। এদিকে ঈশ্বরদী ও গাজীপুরের কালিয়াকৈরে দেখা দিয়েছে তীব্র ডিজেল ও অকটেন সংকট। চাহিদা মতো তেল না পাওয়ায় বন্ধ রয়েছে অনেক পাম্প, যার নেতিবাচক প্রভাব পড়ছে শিল্প কারখানা ও গণপরিবহনে। অন্যদিকে দিনাজপুর ও রংপুরে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ক্ষোভ জানিয়েছেন চালকরা। উল্টো চিত্র বাগেরহাট, হিলি ও লালমনিরহাটে। সেখানে কমেছে জ্বালানি তেলের সংকট। আগের মতো পাম্পে পাম্পে দেখা যাচ্ছে না লম্বা সারি। আমি তেল পাই না, সিরিয়ালে আসি থাকি, দেখি তেল শেষ। যারা সিন্ডিকেট করছে তারাই এই পাম্পে এই জটিলতা, বিভিন্ন যানজটের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের 50টি পদের মধ্যে 49টিতে বিজয়ের নাম চূড়ান্ত করে আজ গেজেট প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন। নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়ন প্রত্যাহার না করা এসব প্রার্থী কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন। এর আগে বুধবার বিকেলে রাজধানীর আগারগাঁয় নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মঈনুদ্দিন খান এ তথ্য জানান। তবে সংশ্লিষ্ট আসনে প্রার্থিতা নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় একটি আসনের ফলাফল আপাতত স্থগিত রাখা হয়েছে।
শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটনকে তারই দুলাভাই আরেক শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমন হত্যা করেছে বলে দাবি করেছে মামলায় অভিযুক্ত আরেক সন্ত্রাসী পিচ্চি হেলাল। সঠিক তদন্তের দাবি জানিয়ে তিনি বলেন, ইমন ঢাকার আন্ডারওয়ার্ল্ডের একটি বড় অংশ নিয়ন্ত্রণ করে। কোরবানির পশুর হাট নিয়ে দ্বন্দ্বে এ হত্যা দাবি টিটনের ভাইয়ের। পুলিশ জানিয়েছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তবে এখনও কাউকে গ্রেপ্তার করা হয়নি। আরও জানাচ্ছেন AR বাদল। মঙ্গলবার রাজধানীর নিউ মার্কেট এলাকায় খুন হন আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। তার খুন হওয়ার পরেই বের হতে থাকে শীর্ষ সন্ত্রাসীদের নানা তথ্য। খুনের পর টিটনের ভাই সাইদ আক্তার রিপনের পাশে থাকা ব্যক্তি গণমাধ্যমে জানান কারা টিটনকে হত্যা করতে পারে। যে মারা গেছে টিটন ভাই, সেও গরুরাটের শিডিউল কিনছে। এই শিডিউলটা কিনে নিয়ে তাদের সাথে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়। ওই ব্যক্তির বক্তব্যকে সমর্থন জানান টিটনের ভাই সাইদ আক্তার রিপন। যে নামগুলো বললো এরা এই নিয়ে দ্বন্দ্ব, অথবা আপনি যেটা বললেন যে এই যে জোসেফ, হ্যাঁ, এই দুটোর হতে পারে। গণমাধ্যমে বক্তব্য দেয়া ওই ব্যক্তিকে নিয়ে প্রশ্ন তোলেন পিচ্চি হেলাল। যে ছেলেটা পাশের থেকে বক্তব্য দিচ্ছে সেই ছেলেটা তো পরিবারের কেউ না, ইমন গ্রুপের সদস্য এই ছেলে। এই ছেলে কেন এদিকে এসে বক্তব্য দিবে? আমি 100% কনফার্ম এটার মধ্যে ইমন জড়িত, এটা 100-এর উপর 100% কনফার্ম। এবং ওর লোক কারা কারা জড়িত সব আপনি তদন্তে পাবেন। মামলার এজাহারেও দাবি করা হয় খুনের পেছনে কুরবানির পশুর হাট নিয়ে শীর্ষ সন্ত্রাসী এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, কিলার বাদল ওরফে কাইল্লা বাদল, শাহজাহান রনি ওরফে ড্যাগার রনির সঙ্গে বসিলা পশুর হাট নিয়ে দ্বন্দ্বের কথা। তবে এসব অভিযোগ অস্বীকার করেন পিচ্চি হেলাল। শত্রুকে টিটন তখনই বলে গেছে যে ইমনকে মারতে যায়, সে জায়গায় আমি এটার আসামি হলাম কিভাবে? ওর বোন জামাই দুজনেই চাই ও মারা যাক। তিনি নিজের বক্তব্যে আরেক শীর্ষ সন্ত্রাসী তোফায়েল আহমেদ জোসেফকে এ ঘটনায় নির্দোষ দাবি করেন। টিটনের বোন জামাই অপরাধ জগতের নিয়ন্ত্রক সানজিদুল ইসলাম ইমন ওরফে ক্যাপ্টেন ইমনের অপরাধের ফিরিস্তি তুলে ধরেন পিচ্চি হেলাল। দোর্দণ্ড প্রতাপের সাথে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করতেছে ইমন একমাত্র। মিরপুরে ফরেস্টার গ্রুপ, আর এদিক থেকে একদম পুরান ঢাকা পর্যন্ত যদি ধরেন আপনি, তাহলে ইমন। আর সেই জায়গায় জোসেফটা এখন টোটালি সিন আউট, তাহলে ওর নাম এখানে আসার তো প্রশ্নই আসে না। তবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম বলেন, তারা চেষ্টা করছেন হত্যার সাথে কারা জড়িত তা বের করতে। সামনে কোরবানি, আপনি জানেন যে কোরবানির হাট নিয়ে একটা আধিপত্য বিস্তার নিয়ে আমাদের এখানে বিভিন্ন রকম গ্রুপ করে আবির্ভাব হয়। আমরা এদের ব্যাপারে খুব কঠোর অবস্থান নিয়েছি। 24-এর 5 আগস্টের পর শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্তির পর অপরাধ জগতে তাদের সক্রিয় হওয়ার খবর নানাভাবে গণমাধ্যমে উঠে আসে। এ বিষয়ে জনমনে ভীতি তৈরি হওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ারও দাবি ওঠে। AR বাদল, RTV, ঢাকা। বাইরে তালাবদ্ধ জাদুঘর, ভেতরে চলছে নিয়োগের অস্বচ্ছ কার্যক্রম। বিজ্ঞপ্তি প্রকাশের আগেই ভাইবা, লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি, আর লাখ লাখ টাকার বিনিময়ে মিলছে সরকারি পদ। জাতীয় জাদুঘর ও জুলাই স্মৃতি জাদুঘরের নিয়োগ প্রক্রিয়া ঘিরে আমাদের অনুসন্ধানে উঠে এসেছে বিস্ফোরক সব তথ্য। জাদুঘরের অনিয়ম নিয়ে দীপ্তচন্দ্র পালের ধারাবাহিকের শেষ পর্ব আজ। চিত্রটি রাত 8টার 2026 সালের 26শে জানুয়ারির জাতীয় জাদুঘরের সিনেপ্লেক্সের সিসিটিভির ফুটেজ। তাতে দেখা যায় 20 থেকে 25 জন ব্যক্তি একে একে একটি কক্ষে প্রবেশ করছেন, কিছু সময় পর আবার বের হয়ে আসছেন। প্রশ্ন হলো, জাদুঘর বন্ধ হওয়ার পর রাতের বেলায় কেন এই কার্যক্রম? অনুসন্ধানে উঠে আসে আরো চাঞ্চল্যকর তথ্য। জুলাই স্মৃতি জাদুঘরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয় 28শে জানুয়ারি, কিন্তু তার দুদিন আগেই 26শে জানুয়ারি রাতে একদল চাকরি প্রত্যাশী অংশ নেন ভাইবা পরীক্ষায়। এদের অনেককেই দিতে হয়নি কোনো লিখিত পরীক্ষা। আমি কারোর সাথে কোনো কন্ট্যাক্ট করি নাই ভাই, আমি পরীক্ষা দিয়ে চলে আসছি, এরপরে আমি আর জানি না আপডেট। যদি না করেন তাহলে যেই সার্কুলার হয় 28 তারিখ, আপনারা 26 তারিখ কিভাবে পরীক্ষা দিবেন? এখন ওইখানে আমি বলি, এখানে তো শহীদ পরিবার ছিল ভাই, ওইখানে ম্যাক্সিমামই হচ্ছে কারা আহত বা শহীদ পরিবারের জুলাই যোদ্ধাদের বেশি ছিল এখানে। এখন আপনার একটা অথরিটি কিভাবে পরীক্ষা নেবে? আমি ক্যান্ডিডেট হিসেবে আনসার আমি কিভাবে দেবো সেটা আমরা বলেন। শুধু তাই নয়, জাতীয় জাদুঘরের নিয়োগ নিয়েও মিলেছে দুর্নীতির অভিযোগ। নির্বাচনের আগে তড়িঘড়ি করে নিয়োগ দেয়া হয়েছে 53 জনকে। অনুসন্ধানে পাওয়া একটি অডিওতে শোনা যায় 13 লাখ টাকার বিনিময়ে নিশ্চিত করা হচ্ছে চাকরির। এই প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগ উঠেছে রেজিস্ট্রেশন সহকারী ও মহাপরিচালকের ঘনিষ্ঠ ব্যক্তি সুমন মিয়ার বিরুদ্ধে। 13 টাকাতে বলে দিতে পারবো
কিন্তু বেশিও লাগতে পারে। এটা কি পরীক্ষায় পাস হতে হবে নাকি পরীক্ষায় পাস না করলেও চলবে? টোটাল প্যাকেজ। অভিযোগ রয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পেয়েছেন সুমন মিয়ার আপন ছোট বোনও। 13 লাখ টাকার বিনিময়ে চাকরি, এই বিষয়টা নিয়ে আপনাকে একটু জানতে চাচ্ছিলাম। সিবিএর সাধারণ সম্পাদক অর্থাৎ কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক। জি, আমাদের কিন্তু একটা অপোজিশন পার্টি আছে রাজনীতি সূত্রে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিপক্ষ একটা অপপ্রচার চালাইতে পারে। এখন ময়মনসিংহে কি আপনার বোনের পোস্টিং? হ্যাঁ, ময়মনসিংহ পোস্টিং দিচ্ছে। আপনার বাড়ি কোথায়? ময়মনসিংহ। তাহলে তো নিজ জেলায় হলো না? না, নিজ জেলায় না, আমাদের এটা হচ্ছে কি এখানকার এখানে যোগদান এখান থেকে পরবর্তী কর্তৃপক্ষ যে শাখায় দিবে বা যে দিবে করবে, সেখানে আমাদের যাইতে বাধ্য। এসব অভিযোগের বিষয়ে জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওহাবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। ওয়েবসাইটে নাম্বার আছে, ওইখানে কল দিয়ে পারমিশন নিয়ে তারপরে আসতে হবে। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা। মিথ্যা ও ভুয়া মেডিকেল রিপোর্ট দেয় সাবেক মন্ত্রী কামরুল ইসলামের আইনজীবীদের শোকজ করেছেন ট্রাইব্যুনাল 1, এমনটাই জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন 15 দিনের মধ্যে তাদের জবাব দিতে বলা হয়েছে, তবে কোনো মিথ্যা বা ভুয়া রিপোর্ট দাখিল করেনি বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবী। গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলা ছাড়াও গুমের অভিযোগ নিয়ে প্রসিকিউশন কাজ করছে বলে জানান চিফ প্রসিকিউটর। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। সিঙ্গাপুর ও কেরানীগঞ্জের একটি হাসপাতালের মেডিকেল রিপোর্ট দেখিয়ে ট্রাইব্যুনাল থেকে বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসার অনুমতি নেয় সাবেক মন্ত্রী কামরুল ইসলাম। যদিও বৃহস্পতিবার জানা যায় সেই মেডিকেল রিপোর্টটি সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া। অনুমতি না থাকলেও কারাগারে অবস্থান করে মিথ্যার আশ্রয় নিয়ে মেডিকেল রিপোর্ট দাখিল করেছে বলে জানান চিফ প্রসিকিউটর। পরে কামরুল ইসলামকে বেসরকারি হাসপাতালে চিকিৎসার অনুমতি বাতিল করে তার আইনজীবীদের কাছে ব্যাখ্যা চেয়েছে ট্রাইব্যুনাল 1। কাগজগুলোর মানে যথার্থতা নাই, তো সব কিছু মিলে আমাদের কাছে এটা সন্দেহজনক লেগেছিল। আমরা তাৎক্ষণিকভাবে গত পরশুদিন আমরা এটা ট্রাইব্যুনালের নোটিশে আনলাম এবং এটা রিভিউ করার জন্য আমি একটা অ্যাপ্লিকেশন দিলাম। জনাব কামরুল ইসলাম সাহেবের আইনজীবীদের কাছে তারা একটা শোকজ করেছেন বা কৈফিয়ত তলব করেছেন। তবে আসামি পক্ষের আইনজীবী জানান নিরাপত্তার কারণ দেখিয়ে বেসরকারি হাসপাতালে চিকিৎসা বাতিল করা হয়েছে, কোনো ভুয়া কাগজ জমা দেননি বলে দাবি করেন তিনি। আমরা কোনো ভুয়া কাগজ দেইনি, আমাদের কোনো ফেক পেপারসের উপর ভিত্তি করে এরকম কোনো রিকল হয় না। রিকল হয়েছে গভর্নমেন্টের যে সিকিউরিটি ইস্যু, ওখানে কোনো প্রিজন সেল নাই, এটার উপর ভিত্তি করে অর্ডারটা রিকল হয়েছে। একই আদালতে জুলাই হত্যাযজ্ঞের মামলায় কামরুল ইসলাম ও রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। আগামী তারিখ থেকে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে। 21 দিন পরে 9 তারিখে আবার একটা ডেট হয়েছে, সেই তারিখে আশা করছি আমরা সাক্ষীর কার্যক্রম শুরু করব। এদিকে সারা দেশ থেকে আসা গুমের ঘটনা থেকে 100টি অভিযোগ নিয়ে কাজ করছে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান সব গুম খুনের বিচার করা হবে। 100-র উপরে অভিযোগ ইতিমধ্যে আমরা হাতে নিয়েছি। আমাদের তদন্ত সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তা তারা দায়িত্ব নিয়েছেন। তদন্ত সংস্থার কেউ যদি ঘুষ লেনদেনের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন বলে জানান চিফ প্রসিকিউটর। বিপুল দেবরাই, RTV, ঢাকা। সংসদ পরিদর্শনে আসা নিজের সাবেক প্রতিষ্ঠান রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 6ষ্ঠ থেকে 11 শ্রেণী পর্যন্ত বিভিন্ন শ্রেণী প্রায় 1.5 শতাধিক শিক্ষার্থী সংসদ পরিদর্শন করেন। এ সময় সংসদ ভবনের স্থাপত্য শৈলী এবং আইন প্রণয়ন সম্পর্কে তাদেরকে একটি সংক্ষিপ্ত উপস্থাপনা পরিবেশন করা হয়। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, তিনি এবং তার প্রয়াত ভাই আরাফাত রহমান কোকো রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। দেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উত্তরোত্তর সফলতা কামনা করেন তিনি। শরিয়া আইন নিয়ে জামাতের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। জাতীয় প্রেস ক্লাবে বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য সুনীল গুপ্তের 17তম মৃত্যুবার্ষিকীর এক আলোচনায় তিনি কথা বলেন। তবে জাতীয় সংসদ নির্বাচনে অমুসলিম সম্প্রদায়ের সদস্য মনোনয়ন দেয়ায় জামাতের প্রশংসা করেন তথ্যমন্ত্রী। সাংবিধানিক আইনকে মেনে শাসন ক্ষমতা পাওয়ার চেষ্টা করছেন, নাকি তারা শরিয়া আইন প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দিয়ে বা প্রতিজ্ঞা নিয়ে
রাজনৈতিক, সাংবিধানিক এবং সংসদীয় তৎপরতা চালাচ্ছেন। সরকার গঠনের পর মহান মে দিবস উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সবচেয়ে বড় সমাবেশ অনুষ্ঠিত হবে আগামীকাল, যেখানে বর্তমান দেশের পরিস্থিতি এবং রাজনৈতিক বাস্তবতা তুলে ধরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল বেলা 2:30টায় মে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হবে। সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে বিএনপি নির্বাচনী ইশতেহারে শ্রমিক বান্ধব সকল প্রতিশ্রুতি আবারও তুলে ধরা হবে বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। পূর্ব প্রস্তুতির সংবাদ সম্মেলনে এদিন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মে দিবসে শ্রমিকদের নানা সমস্যা তুলে ধরে সরকারের কাছে তা সমাধানের দাবি জানানো হবে বিএনপির পক্ষ থেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আগামীকাল দুপুর 2:30টায় নয়াপল্টনে এই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত করবে। বর্তমান শ্রম উপস্থিতি এবং সমসাময়িক জাতীয় রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বিপুল শ্রমিক সমাবেশ এখানে ঘটবে, এই নিয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল প্রায় প্রতিদিনই, প্রায় সপ্তাহব্যাপী তারা নানা ধরনের প্রস্তুতি নিয়েছে। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় ঐক্য। দুপুরে জামাত ইসলামীর প্রধান কার্যালয় লিয়াজো কমিটি বৈঠক শেষে এই ঘোষণা দেন ঐক্যের প্রধান সমন্বয়ক ও জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। তিনি জানান, 16 মে রাজশাহী থেকে শুরু হয়ে সবশেষ 25 জুলাই সিলেট বিভাগে সমাবেশ করবে 11 দলীয় ঐক্য। পাশাপাশি আন্দোলনকে আরও শক্তিশালী করতে জেলা পর্যায়ে লিয়াজো কমিটি গঠন এবং বিভিন্ন পেশাজীবী ও সিভিল সোসাইটির প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভারও আয়োজনের পরিকল্পনা রয়েছে। এছাড়া আগামী অক্টোবর মাসে রাজধানীতে একটি বৃহৎ মহাসমাবেশের ঘোষণাও দেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া চিকিৎসক দম্পতির বিরুদ্ধে গৃহ পরিচারিকা শিশুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। উত্তর মোরাইল এলাকার ডাক্তার নোমান ও ডাক্তার তোফার বাসা থেকে 9 মাস পর শিশু আয়েশাকে উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি, গত 3 মাস আয়েশার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে তাকে শারীরিক নির্যাতন করা হয়েছে। অন্যদিকে চিকিৎসক দম্পতি নির্যাতনের অভিযোগ অস্বীকার করে উল্টো আয়েশার বিরুদ্ধে স্বর্ণ ও নগদ টাকা চুরির অভিযোগ তুলেছেন। পুলিশ জানায়, লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইলিশের জাটকা সংরক্ষণে টানা 2 মাস নিষেধাজ্ঞা শেষে পদ্মা মেঘনা সহ দেশের 6টি নদী অঞ্চলে আজ মধ্যরাত থেকে শুরু মাছ শিকার। এর জন্য নৌকা মেরামত, জাল সেলাই সহ সব প্রস্তুতি শেষ করেছে চাঁদপুর ও শরীয়তপুরে প্রায় লাখো জেলে। লোকসান পুষিয়ে লাভের আশা বুনছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রতিবারের মতো এবছরও ঝাটকা সংরক্ষণে দেশের 6টি মৎস্য অভয়াশ্রমে মাছ শিকারের নিষেধাজ্ঞা শুরু হয় 1 মার্চ থেকে, যা শেষ হচ্ছে বৃহস্পতিবার মধ্যরাতে। নদীতে যেতে সব প্রস্তুতি সেরেছে চাঁদপুরের প্রায় 1.5 লাখ জেলে। আনন্দ থাকলেও জেলেদের অভিযোগ, এবছর অবরোধ ঢিলেঢালাভাবে পালন করেছে সংশ্লিষ্টরা। সেই সুযোগে অবাধে ঝাটকা আহরণ করেছে কিছু অসাধু জেলে। এতে আশানুরূপ মাছ পাওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা, যদিও পুলিশ বলছে ভিন্ন কথা। মাছ আগের মতন হওয়া যায় না, পানির তরল কমে যাইতে আছে। অভিযানে তো মাছ নাই, আমরা অনেক অভিযানের পরে মাছ এবং করতে। অভিযানটা মোটামুটি 2-1 দিন করা হয়েছে, ড্যামের কারণে বেশি ডিউটি কম করানোর কারণে ঝাটকা হারাকের নৌকায় ধরে লেগে গেছে। এবারকার অভিযান অন্যান্য বারের চেয়ে অনেক বেশি জোরালো ছিল। নদীতে জেলেরা সেভাবে নামতে পারেনি। ইলিশ গবেষকদের দাবি, এবছর বাড়ার সম্ভাবনা রয়েছে ইলিশের উৎপাদন। যদি আইন প্রয়োগ এবং নিয়ম নীতি মানা এগুলির দ্বারা সংরক্ষণ করা সম্ভব হয়, তাহলে আশা করা যায় ইলিশের উৎপাদন 6 লক্ষ মেট্রিক টনে পৌঁছে যেতে পারে। শরীয়তপুরের জেলে পল্লীগুলোতেও বইছে উৎসবের আমেজ। নতুন উদ্যমে ফের নদীতে নামতে প্রস্তুত জেলার 50,000 জেলে। এই অভিযানের বৈশা রয়েছি আমরা মাছের আশায়। দুঃখের কথা কে রেখে ফরেস্ট করতে পারবো না। ধরেন আমরা বন্ধ রাখছি টোটাল, আমরা আইন মানি। ধরেন আমরা 10টা ধরেন আমরা তুত্ত পাই নাই। নিষেধাজ্ঞার ফলে জেলেরাই লাভবান হবে বলছেন মৎস্য কর্মকর্তা। যারা অবৈধভাবে এই অভয়াশ্রমে মাছ আহরণ করার প্রচেষ্টা করেছে তাদেরকে আমরা আইনের আওতায় এনেছি। আমাদের এই কার্যক্রম চলমান ছিল এবং এটা আমরা সফলভাবে বাস্তবায়ন করেছি। অভিযানের সময় 4 কিস্তিতে 160 কেজি চাল দেওয়া হয় জেলেদের। তবে অভিযোগ রয়েছে অনেকেই পাননি সেই সহায়তা। আব্দুল হামিদ, RTV।
রাজধানীর ড্যামরার আমুলিয়া এলাকায় একটি কেমিক্যাল কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল 11টায় লাগা আগুন ফায়ার সার্ভিসের 8টি ইউনিটের সহায়তায় 1:55 আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানায় ফায়ার সার্ভিস। কারখানাটিতে কেমিক্যাল থাকায় আগুন সম্পূর্ণ নেভাতে বেগ পেতে হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজমুজ্জামান। বলেন, কারখানাটিতে বিপুল পরিমাণ প্যাকেজিং সরঞ্জাম থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঢাকা শহরকে ক্লিন সিটি, গ্রিন সিটি ও দূষণমুক্ত নগরী করতে বিভিন্ন প্রজাতির 41,565টি বৃক্ষের চারা রোপণ করা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও ঢাকা শহরে দূষণ কমানোর লক্ষ্যে বিভিন্ন প্রজাতির লতা, গুল্ম ও ঘাস তারা মাটি আবৃত করা হয়েছে। এদিকে আগামী 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকাকে বাসযোগ্য রূপে গড়ে তুলতে বনায়নযোগ্য খালি জায়গায় বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করার কথাও জানান তিনি। এই সকল কার্যক্রম ও সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে ধীরে ধীরে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা শহর গড়ে তোলা সম্ভব হবে বলেও জানান প্রধানমন্ত্রী। মানিকগঞ্জে সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে অভিযান চালিয়ে দালাল চক্রের 12 সদস্যকে আটক করেছে জেলা প্রশাসন ও র্যাব। পরে প্রতারককে 3 দিনের কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকার বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে অভিযান চালানো হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান চালিয়ে মাদকসহ 3 জনকে আটক করেছে পুলিশ। এদিকে টাঙ্গাইল সদর থানার সন্তোষ বালুচড়ায় ডাকাতি মামলায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত 30 এপ্রিল রাতে একটি মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। খাগড়াছড়ির রাঙামাটির মধ্যকার দীঘিনালা থেকে লংদু সড়কের বোয়ালখালী চৌমোহনী এলাকায় একটি বেইলি ব্রিজের পাটাতন ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে স্থানীয় বাসিন্দা ও দূরপাল্লা যাত্রীরা। রাতে পাথর বোঝাই একটি ট্রাক ব্রিজটি পার হওয়ার সময় হঠাৎ ধসে পড়ে পাটাতন। ঘটনার পর দীঘিনালা থেকে মাইনি ও লংদুগামী সব ধরনের দূরপাল্লা যান চলাচল বন্ধ রয়েছে। ব্রিজটি মেরামত করতে একদিন সময় লাগতে পারে বলে জানিয়েছে জেলা সড়ক বিভাগ। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।